নমস্কার, ফোরাম অফ ভলেন্টারি অর্গানাইজেশনসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমরা আবারও নিয়ে এলাম অন্য আঙিনার গল্পের নতুন একটা পর্ব নিয়ে। আপনারা জানেন, নিয়মিতভাবে এই পর্বগুলোয় আমরা সেই সমস্ত মহিলাদের কথা নিয়ে আসি যারা প্রত্যন্ত অঞ্চলে বেড়ে উঠেছেন এবং মহিলাদের সার্বিক অধিকার প্রাপ্তির লড়াই সামিল হয়েছেন। ঠিক সেরকমভাবেই আজকেও আমাদের সাথে উপস্থিত আছেন এমনই একজন মহিলা, যিনি সুদূর কোচবিহার জেলা থেকে এসছেন। আমার সাথে আছেন সাজিদা পারভিন। নমস্কার সাজিদা দি। নমস্কার। কেমন আছেন প্রথমে বলুন? ভালো আছি। সাজিদা দি, আপনি কোচবিহারেই শুরু থেকে? আমি শুরু থেকেই কোচবিহারে। শুরু থেকেই বড় হয়েছেন কোচবিহারের কোথায়? কোচবিহার 1 নং ব্লকে, আচ্ছা, দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েতের অধীনে। আচ্ছা, দেওয়ানহাটে। আপনার ছোটোবেলাটা কেমন ছিল? ছোটোবেলাটা বলতে আমরা 4 ভাই বোন ছিলাম। আচ্ছা, বাবা মা ছিল, আমি ভাই বোনের বড়, আমার পরে এক বোন ছিল। ছোটোবেলাটা আমার বাবা জুট মিলে কাজ করতো, খুব ত্রৈদ্যসীমা নিচে বসবাসকারী সেই পরিবার থেকে উঠে আসা। সেই পরিবার থেকে উঠে এসছেন এবং সেখানেই পড়াশোনা? সেখান থেকে পড়াশুনো আমি ক্লাস 7 অবধি পড়েছিলাম, তখন আমার বিয়ে হয়েছিল। আচ্ছা, মানে অত্যন্ত কম বয়সে বিয়ে হয় আপনার? এবং অযাচিত এবং অপ্রত্যাশিত ঘটনা। আচ্ছা, এটা হঠাৎ করে আমার মধ্যে হয়েছিল। এবং বিশেষ করে আমি মুসলিম কমিউনিটিতে বিলং করি। আমার পরে একটি বোন ছিল। আর্থিক টানাপোড়েনের কারণে বাবা মা বাধ্য হয়েছে বিয়ে দিতে। আচ্ছা, কিন্তু আমার মধ্যে জেদ ছিল যে বিয়ে নয়, এখনই আমি পড়াশোনা করব এবং স্বরোজগারী হব, নিজের পায়ে দাঁড়াবো। এই জেদটা কাজ করতো আমার। যে সময়টা আমার বিয়ে হয়েছিল 2001-এ, ফাইনাল এক্সাম চলছিল, ফার্স্ট পরীক্ষা দিয়েছি। বাড়ি ফিরে দেখি প্রচুর লোকজন। সেদিনই বিয়ে, সে রাতেই যেতে হলো আমাকে। মানে পরীক্ষা দিয়ে? আচ্ছা। তারপরে আবার পরের দিন সে ব্যাক করে এলাম, এসে পরীক্ষাটা কমপ্লিট করলাম। আমার একটাই বলা ছিল যে আমি পড়াশোনাটা করব। সে আমার হাজব্যান্ড, বাবা মা প্রত্যেককে আমার বলা ছিল আমি পড়ব, পড়া থেকে আমাকে বঞ্চিত করতে পারবে না। আপনি পড়লেন? আমি পড়লাম 7, 8, 9, 10 অবধি পড়লাম। তারপরে সংসারের দায়িত্ব, 2 সন্তান জন্ম হলো, ছেলে এবং মেয়ে। তার পাশাপাশি আবারও পড়াশোনা করছি যে না, আমাকে দাঁড়াতে হবে। সংসারে আর্থিক টানাপোড়েনও শুরু হলো, সংসারে প্রচুর চাপ, বাচ্চাদের দায়িত্ব প্রচুরভাবে মাথায় এসে দাঁড়ালো। বুঝে উঠতে পারতাম না কী করব। তখন মনে হলো না, আমি যে পড়েছি সেটাকে কাজে লাগিয়ে আমাকে দাঁড়াতে হবে। তারপরে আমি 2009-এ হঠাৎ আমার পাড়ায় একটা প্রোগ্রাম হচ্ছে, ক্যাম্পিং হচ্ছে আর্লি ম্যারেজের উপরে। সেই প্রোগ্রামটা করেছিলেন গীতালদা বিকাশ সমিতি এবং অ্যাকশনেট। তো আমি সেখানে উঁকি মেরে দেখে আসি কী হচ্ছে। তো ওখানে গিয়ে জানতে পারি যে বাল্যবিবাহ হলে তার সুফল কী আছে এবং কুফল কী। তো আমি নিজেই ওখানে উপলব্ধি করি যে না, হ্যাঁ, আমি তো বাল্যবিবাহের শিকার, যার কারণে আমার শারীরিক, অর্থনৈতিক এবং মতামতের বিভিন্ন জায়গায় আমি বাধা সৃষ্টি হচ্ছে। তা আমার মনে হয় সেখানে আমার কিছু কাজ করা দরকার। তখন আপনার বয়স কত যখন এই উপলব্ধিটা? এটা 2009-এ হয়েছিল এই উপলব্ধিটা আমার। 2009-এ আমার কত হবে, 21। তখন আমার ছেলে জন্ম হয়েছে। তো তখন আমি সেই সংগঠনের সঙ্গে যুক্ত হই, কিছু পাওয়ার আশায় নয়। আমার সঙ্গে যেটা ঘটেছে সেটা যেন আর দ্বিতীয় মেয়ের সঙ্গে না ঘটে, তার একটা চেষ্টায় যদি কিছু করতে পারি, সেই ভাবনায় আমি যুক্ত হয়ে যাই সেখানে। সেই সংগঠনের নাম কি ছিল? সেই সংগঠনের নাম ছিল প্রমীলা বাহিনী। সেটাই প্রমীলা বাহিনী? আচ্ছা, এখনও তো আপনি প্রমীলা বাহিনীরই একজন। একদম। আমরা সে প্রসঙ্গে যাব, এরপরেও যাব। এবং যে কারণে আজকে আপনাকে এখানে ডাকা, এখানে আপনি আমার সাথে যে কারণে কথা বলছেন, সেটার মূল কারণ আপনি দীর্ঘদিন মহিলা এবং শিশু সুরক্ষার কাজে, তাদের অধিকার প্রাপ্তির লড়াইয়ে সামিল হয়েছেন। তো সেই 21 বছর বয়সেই আপনি প্রথম উপলব্ধি করলেন যে আমাদের সমাজে মহিলাদের অবস্থানটা ঠিক কোথায়, তাই তো? তো সেই ব্যক্তিগত, আমি যদি বলি ব্যক্তিগত তাগিদে যদি আপনি সংগঠনে যুক্ত হলেন, তাগিদ বলতে আপনি বুঝতে পারলেন যে এটা আপনিও শিকার এবং অন্য একজন দ্বিতীয় কেউ যেন এই শিকারটা না হন। তো সেই তাগিদেই আপনি যুক্ত হলেন সংগঠনে। এরপর কি হলো? আমাকে সংগঠনের কিছু দায়িত্ব দেওয়া হয়। কীরকম? আমি 2015-তে এসে প্রমীলা বাহিনীর একটা স্ট্রাকচার আছে। আচ্ছা। গ্রাম কমিটি, গ্রাম পঞ্চায়েত কমিটি, ব্লক কমিটি, ডিস্ট্রিক্ট কমিটি। প্রত্যেক বছর প্রমীলা বাহিনীর
জেলা কনভেনশন হয় এবং ভোটাভুটির মাধ্যমে প্রার্থী সিলেকশন করা হয় কে এবছর সেই সংগঠনের দায়িত্ব চালিয়ে নিয়ে যাবে। সেই ফিল্ড থেকে আমাকেই নির্বাচিত করে। 3 বছর আমি প্রমিলা বাহিনীর জেলা সম্পাদিকা হিসাবে গ্রহণ করি এবং সমাজের পিছিয়ে পড়া, শোষিত, বঞ্চিত, অবহেলিত এই যে মহিলাদের ন্যায়ের অধিকারের লড়াইয়ের একটা অংশ হতে পেরে চেষ্টা করেছি তাদের পাশে থেকে কিভাবে তাদের সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার একটা অংশ হয়ে কাজ করেছেন। এই যে আপনি দেখছেন শোষিত, বঞ্চিত, অবহেলিত যারা প্রতিদিন একটা অদ্ভুত এক্সপ্লয়টেশনের শিকার, সে মহিলারা, তাদের সঙ্গে আপনি কতটা একাত্ম হতে পেরেছেন? মানে এই প্রসঙ্গে আমি জিজ্ঞেস করব আপনার নিজস্ব জীবনের অভিজ্ঞতার কথা। একদমই তাই। আপনি কি এরকম শোষণ, বঞ্চনার শিকার হয়েছেন নিজে? আমি নিজেই ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। কীরকম? পারিবারিক নির্যাতনের শিকার, যার কারণে আমাকে 2021 বেরিয়ে আসতে হয়েছে। মানে আপনার দাম্পত্য জীবন থেকে? 2টি সন্তানকে নিয়ে। এখন 2টো সন্তানকে আমি নিজে হাতে তৈরি করছি, সঙ্গে সংগঠনটাকে খুব সুষ্ঠুভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। কারণ যখন সংগঠনের মেয়েরা প্রতিনিয়ত নিপীড়িত হচ্ছে, যখন আমার কাছে আসছে, আমি আমার ব্যক্তিগত বিষয়টাকে উপলব্ধি করে তাদের পাশে থাকার চেষ্টা করি 100%। সে আইনি বিভিন্নভাবে সাপোর্ট দেওয়া, লিগ্যাল এডের মাধ্যমে। আমাদের কুচবিহার জেলায় ওমেন প্রোটেকশন আছে, যেখানে মেয়েদের সুরক্ষার একটা জায়গা। আমরা প্রতিনিয়ত সেখানে তাদের পাশে যাই, তাদেরকে নিয়ে যাই। এবং আমাদের পুলিশ প্রশাসন যারা আছে এই মহিলাদের ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে, তার প্রতিনিয়ত আমাদেরকে সাপোর্ট করছেন এবং এগিয়ে যেতে সহযোগিতা করছেন। আমি যদি এই সামগ্রিক অবস্থার ওপর এখন যদি না তাকাই, আমি যদি শুধুমাত্র আপনার ব্যক্তিগত জীবনের দিকে তাকাই, একটা মানে আপনার ক্লাস 7-এ বিয়ে হলো এবং তারপর অনেক কাল আপনি সংসার করলেন, দাম্পত্য জীবনে কাটালেন, তারপর একটা সময় বেরিয়ে এলেন, অনেক দিন পর বেরোলেন। এই বেরিয়ে আসাটার সিদ্ধান্তটা নেওয়া কতটা কঠিন ছিল এবং তার ফলাফল কি? যখন আর্লি ম্যারেজটা হলো তখন তো আমার নিজস্ব কোনো সিদ্ধান্ত ছিল না, তখন আমি ইনমেচিওর ছিলাম। তো সেখান থেকে আমি পড়াশুনো করে নিজে দক্ষতা অর্জন করি এবং বুঝতে শিখি। যখন আমার প্রাপ্তবয়স্ক হয়, আমার মতের যে দাম, একটা ব্যক্তির মতামতের যে মূল্যায়ন করা, সেটা আমি শিখে গেলাম যে আমারও তো মত প্রকাশের অধিকার আছে। যখন পরিবারে দেখছি মত প্রকাশের কোনো অধিকার নেই, আমার মনে হয় সেই পরিবার থেকে বেরিয়ে এসে নিজের মত প্রকাশ করে সুষ্ঠু জীবনযাপন করা, যেখানে নিজে ভালোবাসবে এবং বাচ্চাদেরকেও ভালোবাসবে। এটা একেবারেই আপনার একটা স্বাধীন সিদ্ধান্ত ছিল? একদম স্বাধীন সিদ্ধান্ত। হ্যাঁ, বলতে বাধ্য হচ্ছি আপনি যে জায়গা থেকে সিদ্ধান্তটা নিয়েছেন, আপনার ব্যক্তিগত মতামত যেখানে নেই, আপনার ব্যক্তিগত, আমি যদি বলি আপনার ব্যক্তিগত জায়গাই নেই সেখান থেকে আপনি বেরিয়ে এসে একটা সুষ্ঠু, একটা সুন্দর জীবন কাটানোর উদ্দেশ্যে সিদ্ধান্তটা নিয়েছেন, যেটা বহু নারী, বহু মহিলা নিতে পারেন না। তারা থেকে যান, তারা অবহেলিত হন, এক্সপ্লয়েটেড হন সারা জীবন ধরে। তো এই সাহসটা তারা পাবে কোত্থেকে? একমাত্র বলবো ব্লাড রিলেটিভ, আচ্ছা, বাবা মা, ভাই বোন, এরা যদি সাপোর্ট করে, সাপোর্ট বলতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। যেমন আজকের দিনে আমাকে আমার বাবা মা এবং আমার ভাই বোন প্রত্যেকে সাপোর্ট করতে পেরেছে বলে আমি দাঁড়িয়ে আজকে নিজে স্বাধীনভাবে চলতে পারছি বাচ্চাদেরকে নিয়ে। ধরুন বাবা মা, ভাই আপনার নেই, আপনি একেবারে একলা মহিলা, আপনি সেক্ষেত্রে আপনার কি করার থাকতো? সেক্ষেত্রে যেটা আমি প্রতিনিয়ত ফিল করছি, যদি বাবা মা এবং দেখার কেউ না থাকে, সেই মেয়েটা এগিয়ে আসতে পারছে না, তাদের একটা পিছু টান থেকে যাচ্ছে, দেওয়ালে পিঠ ঠাকার। তার মানে কোথাও সে নির্ভরশীল, একদম অন্যের উপর নির্ভরশীল। একটা মানুষ যখন বেরিয়ে আসছে, প্রথম তো তার একটা নিরাপদ জায়গা চাই, সেফ থাকতে পারবে এবং একটা রোজগার চাই, সে সুষ্ঠুভাবে খেতে পারবে, সন্তান থাকলে তার দায়িত্ব নিতে হবে। সেই জিনিসটা যদি না থাকে, প্রচুর সাজেদা এরকম হারিয়ে যাচ্ছে দিনের পর দিন, নির্যাতনের শিকার হয়ে সেই নির্যাতনের কবলে পড়ে মাটিতে সমাপ্তি হচ্ছে। প্রচুর সাজেদা তারা হারিয়ে যাচ্ছে এবং তারা এরকম বোল্ড বা সাহসী একটা সিদ্ধান্ত নিতে পারছে না। তার ফলে তাদের ভয়েসটা উঠছে না, তাদের আওয়াজটা বোঝা যাচ্ছে না বাইরে থেকে। এখানেই আমি জিজ্ঞেস করব যে আপনি বেরিয়ে এলেন, এখন আপনি ভালো আছেন না খারাপ আছেন সেটা আমাদের আলোচনার বিষয়বস্তু নয়, কিন্তু বিষয়বস্তুটা হচ্ছে আপনি বেরিয়ে এসছেন, এই যে সিদ্ধান্তটা নিয়েছেন, এই যে ডিসিশন মেকিং পাওয়া, যেটা একটা পরিবারে একজন মহিলার থাকে না, জেনারেলি আমাদের পুরুষতান্ত্রিক পরিবারে থাকে না। তো আপনার লড়াইটা মূলত এই প্যাট্রিয়ার্কি মানে পুরুষতন্ত্রের বিরুদ্ধে। একদমই।
তো ছোটবেলা থেকে আপনি সেটা দেখেই বড় হয়েছেন, বিভিন্নভাবে শিকার হয়েছেন, তারপর প্রমীলা বাহিনীতে যুক্ত হয়েছেন। এখন আপনি ঠিক কি লড়াই করছেন? আপনার কাজটা কি, আপনার এখন ভূমিকাটা কি? মূলত প্রমীলা বাহিনীতে আমরা মহিলাদের ক্ষমতায়ন নিয়ে কাজ করছি। যেমন আমি একটু আগে আপনাকে বলেছিলাম যে প্রমীলা বাহিনী 3 বছর আমি জেলা সম্পাদিকা হিসেবে নির্বাচিত হয়েছি। সেখানে থেকে আমার মনে হয়েছে মেয়েদের রোজগার করা দরকার। সেজন্য প্রমীলা বাহিনী এগ্রো প্রডিউসার কোম্পানি লিমিটেড বলে একটা আচ্ছা সংস্থা, মহিলা পরিচালিত, আচ্ছা, মানে কোঅপারেটিভ কোম্পানি, সেটা তৈরি করতে পেরেছি। আচ্ছা, সেটা পুরোটাই মহিলা নিয়ন্ত্রিত? পুরোটা মহিলা নিয়ন্ত্রিত। আচ্ছা, সেই প্রমীলা বাহিনীর এফপিসির আমি ডিরেক্টর, আচ্ছা সেটাকে পরিচালনা করছি। আচ্ছা। সেখানে মূলত এমনি আমি ব্যক্তিগত উৎসাহে জিজ্ঞেস করছি, সেখানে প্রোডাক্ট কি কি হয়, মানে সেখানে এগ্রিকালচার? মূলত এগ্রিকালচার বেস আমরা কাজ করছি। 450 জন মহিলা আমাদের সঙ্গে যুক্ত আছে, মেম্বার আছে, ফার্মার্সরা। তাদেরকে আমরা এই বীজটা কি লাগাবো জমিতে তার মতামত বা সিদ্ধান্ত নেওয়ার অধিকার প্রকাশ করাচ্ছি। আচ্ছা, তারা সিদ্ধান্ত নিচ্ছে। সঙ্গে সঙ্গে তারা যে উৎপাদিত ফসল বাজারজাত করা, তার সিদ্ধান্তর একটা প্রকাশ যাতে মেয়েদের থাকে, আচ্ছা, সেই কাজটা করছি। এটা একটা বিশাল বড় ব্যাপার এই কারণেই যে আমরা কিছুদিন আগেই একটা সভা করেছিলাম, সেখানে এটা নিয়েই আলোচনার বিষয়বস্তু ছিল যে মহিলা কৃষক। আমরা তো জানি আমাদের ভারতবর্ষের যে এখন এগ্রিকালচারাল অবস্থা, সেখানে প্রায় মানে আমরা যদি লেবার হিসেবে দেখি, মহিলা লেবার আর পুরুষ লেবার, 60% কন্ট্রিবিউশন মহিলাদের। একদম। এবং তারপরেও তাদের কৃষক হিসাবে কোনো স্বীকৃতি নেই, কোনো রকম স্বীকৃতি নেই। না আছে তাদের জমির অধিকার, না আছে কৃষক হিসাবে কোনো রকম কার্ড, কোনো রকম ফ্যাসিলিটি, কিচ্ছু নেই, সবটা পুরুষের ওপর। তো এই যে পুরুষের ওপর নির্ভরতা, একটু আগে যেটা আপনি বলছিলেন যে একটা মেয়ে যখন বাইরে বেরিয়ে আসতে চাইছে, সে কোথাও গিয়ে নির্ভরশীল, তার বাবা, তার মা, আত্মীয় স্বজন, ব্লাড রিলেটিভস, কিন্তু একলা একজন মহিলার পক্ষে এটা খুব কঠিন হয়ে যাচ্ছে। আপনি কি মনে করেন যে এই নির্ভরতা তখনই কমবে যখন সে সেলফ ডিপেন্ডেন্ট বা স্ব উপার্জন করবে? একদমই সেই জায়গায় যেটা আমরা কাজ করছি প্রমীলা বাহিনী কোচবিহার জেলায়। আমরা এফপিসিতে ধান কিনছি এমএসপিতে, সেটার থেকে আমি তুলে ধরছি। প্রত্যেক আইডি তৈরি হচ্ছে পুরুষের নামে, কারণ পুরুষের নামে জমি আছে, মহিলার নামে জমি নেই, তো কি করে তার নামে আইডি হচ্ছে? এটা একটা খুব বড় জায়গা। তো আমাদের সরকারের কাছে আবেদন প্রমীলা বাহিনীর পক্ষ থেকে, আমরা সারা ভারতবর্ষ যদি এই বার্তাটা ছড়াই দিতে পারি, এটাও একটা মাধ্যম হবে। যেখানে একটা গ্রামে 100 জন বসবাসকারী ব্যক্তির মধ্যে প্রত্যেক বছর মিনিমাম 5 জন হলো জমি কেনে। এবার সেই জমিটা কিনতে গেলে একটা রেজিস্ট্রেশন খরচা আছে, পুরুষরা নেবে, পুরুষ শাসিত সমাজ, পুরুষরাই নেবে। সেখানে সরকার যদি একটু কাজ করেন যে ওখানে যে মহিলাদের নামে রেজিস্ট্রেশন খরচাটা বিনামূল্যে হয়, তাহলে আমাদের ধারণা আমরা আগামী দিনে প্রচুর মেয়েদের নামে জমি দেখতে পারবো, যদি রেজিস্ট্রেশন খরচাটা বিনামূল্যে করা হয়। এটা দাবি আপনাদের? একদম। তার দাবির উত্তর এসছে? সামনে ইলেকশন আছে, আমরা প্রত্যেক রাজনৈতিক দলের কাছে যাব, আমাদের এই দাবি দাবাগুলো তাদের হাতে তুলে দেব। আচ্ছা, আপনি যে জায়গাতে বড় হয়েছেন, নিশ্চয়ই আপনি গ্রামে বড় হয়েছেন। একদম। সেটাকে যদি আমি ধরে নিই একেবারে প্রত্যন্ত একটা অঞ্চল, এবং কোচবিহার এখন বদলে গেলেও একটা সময় তো মফস্বলই ছিল। আপনার বেড়ে ওঠার জায়গায় ডোমেস্টিক ভায়োলেন্স, ট্রাফিকিং বা অন্য অনেক রকম হ্যারাসমেন্ট, মহিলাদের প্রতি শোষণ, অত্যাচার, এগুলো কি দেখেছেন আপনি বড় হতে হতে? প্রচুর অত্যাচার দেখেছি, প্রচুর ভায়োলেন্সের কেস শুনেছি, এবং সঙ্গে সঙ্গে ট্রাফিকিংয়েরও কিছু জিনিস দেখেছি। প্রমীলা বাহিনীর মূলত কাজ, যেটা আমি আবারও চলে আসছি এখানে, আপনি যে প্রশ্নটা করলেন তার মাঝখানে, প্রমীলা বাহিনীর একটা মুখ্য ভূমিকাই সেটা পালন করে। 2005 সালে প্রমীলা বাহিনী যখন নতুন শুরু করে, উৎপত্তিটাই হয়েছিল পাচার থেকে। আচ্ছা, মানে ট্রাফিকিংটা থেকেই শুরু হয়েছিল। আচ্ছা, আমরা বর্ডার এরিয়াতে কাজ করি কোচবিহার, দিনাটা 1, 2, সীতাই, শীতলকুচি, কোচবিহার 1, এসব এলাকাতে বর্ডার সংলগ্ন প্রচুর মেয়েরা ট্রাফিকিংয়ের শিকার হতো বিভিন্ন রাজ্যে। যখন গীতালদা বিকাশ সমিতি এবং অ্যাকশনেটের সহযোগিতায় সেই মেয়েদেরকে রিস্কিউ করে ঘরে ফিরি নিয়ে আসা হয়, সমাজ কিছুতেই তাদের মানে না। এই যে সমাজের লাঞ্ছনা, সমাজের কুকথা, সেই জায়গাটার মুখ্য ভূমিকাই পালন করেছে প্রমীলা বাহিনী। তাদের সেই মূল স্রোতে ফেরানো, সমাজে তাদেরকে ভালোভাবে বাঁচা, সেই ভূমিকাটাই প্রমীলা বাহিনী পালন করেছে। এবং সেখানে দেখতে পেয়েছে প্রমীলা বাহিনী কোন পরিবার থেকে এই মেয়েরা পাচারের শিকার হচ্ছে, মূলত ভূমিহীন,
হুম, অন্যের বাড়িতে বসবাসকারী এই সমস্ত পরিবার, দুর্বল পরিবার থেকে পাচার হয়ে যাচ্ছে। কাউকে বিয়ের প্রলোভন দেখিয়ে সেই জায়গায় প্রমীলা বাহিনীটা সার্ভে করে দেখে। আচ্ছা, তো আমরা 2011-12 দিকে প্রায় 1400 পরিবারের ভূমিহীনের জন্য আবেদন করেছিলাম, ভূমির জন্য পাট্টার আবেদন করিয়েছিলাম। পেয়েছিলেন? তার একটা বৃহৎ অংশ আমরা পাট্টা পেয়েছিলেন, আচ্ছা। তো আমাদের মূল লক্ষ্যই ছিল মহিলাদের নামে প্রথম, দ্বিতীয় থাকবে তার হাজব্যান্ডের নাম, আচ্ছা। যাতে মহিলাদের কথা বলার জায়গা থাকে, হুম, হুম, মত প্রকাশের জায়গা থাকে। হুম, সেটাকে মাথায় রেখে সেই উদ্যোগটা আমরা নিয়েছিলাম। এবং আজকের দিনও আমাদের জমি আন্দোলন এখনও চলে আসছে। এখনও প্রচুর পরিবার আছে যারা এখনও জমিটি পায়নি, হুম, তাদের আবার নতুন করে আবেদন করানো হচ্ছে। প্রতিনিয়ত বিএলআর ও ডিএলআরের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে, আছে। যাতে সেই জমিগুলো তারা পেয়ে যায়। আমার একটা বেসিক জিনিস মাথায় এলো, মহিলাদের নিয়ে এত কাজ হচ্ছে, নানান রকম ওমেন এম্পাওয়ারমেন্ট, ওমেন রাইটস নিয়ে কাজ হচ্ছে, সারা দেশ জুড়ে হচ্ছে। তো এটা আমার একটা প্রশ্ন যে এই যে মিটিং, অ্যাওয়ারনেস ক্যাম্প, হেন তেন এই সমস্ত করে একজন মহিলাকে বা একটা মেয়েকে যে বড় হচ্ছে, তার ভেতর কি কোনো রকম উপলব্ধি জাগানো যায়, নাকি তাকে একটা প্রত্যক্ষ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়, যেরকমটা আপনি হয়েছিলেন ছোটোবেলায়? একে তো প্রত্যক্ষ সমস্যার সম্মুখীন তো হতে হচ্ছে, তার সঙ্গে সঙ্গে অ্যাওয়ারনেসটা খুব দরকার, প্রয়োজন। জরুরি, যেটা আমার কাজ করতে গিয়ে মনে হয়েছে। আচ্ছা। যতক্ষণ না তাদের কেউ ভাবছে যে আমি একটু এগোবো এক পা, হুম, হুম, এবার তার ভিতরে যদি একটু ন্যূনতম জানাটা না থাকে, হুম, ইনফরমেশন না থাকে, তথ্য না থাকে, সে কি করে এগোবে? ঠিক ঠিক ঠিক। তার জন্য মুখ্য পথটাই হচ্ছে ক্যাম্পিং, অ্যাওয়ারনেস, বিভিন্ন মিটিং। এই এই এই- এটা তো একটা বিশাল বড় লড়াই। মানে একটা মেয়ে যখন তার স্বামীর এগেনস্টে দাঁড়াচ্ছে, বা তার বাবার এগেনস্টে দাঁড়াচ্ছে, বা শ্বশুরের এগেনস্টে দাঁড়াচ্ছে, সে তো পার্টিকুলার একজনের এগেনস্টে দাঁড়াচ্ছে না, সে দাঁড়াচ্ছে পুরো পুরুষতন্ত্রের এগেনস্টে। তো এই লড়াইটায় নামার আগে বা লড়াইটা করতে মেয়েরা ভয় পায়। আমি যদি এভাবেই ব্যাপারটা ধরি, যে একটা সাধারণ মেয়ে সাধারণত এগোয় না, মেনে নেব, একদম মানিয়ে নেব, বা হয়তো শ্বশুরবাড়িতে বিয়ে হলো, শ্বশুরবাড়িতে অত্যাচারিত হচ্ছে, সে তার বাবা মা হয়তো বোঝে না, মানিয়ে নে, আমরাও মানিয়ে নিয়েছি, তুইও মানিয়ে নে, এরকমটা হয়, খুব এটা খুব হয়ই। কমন। এটা ন্যাচারাল। হ্যাঁ, তো পরিবার থেকেই তাকে একটা বলা হয় যে না, এটাই নিয়ম, এটাই হয়ে থাকে। তো এইখানে দাঁড়িয়ে একজন মেয়ে, তার যদি মনে হয় যে না, আমার লড়াইটা আমাকে করতে হবে, সেই জায়গাটা সে আসবে কি করে, সেই বোধটা কি করে জন্মাবে? সেটাকে শিক্ষা দিয়ে হবে। অবশ্যই শিক্ষা তো থাকতেই হবে। শিক্ষা তথ্য দুটো থাকতেই হবে। শিক্ষা আর তথ্য, আচ্ছা, ইনফরমেশন না আচ্ছা, হলে ঠিক, সে ঠিক, কিছুতেই এগোতে পারবে না। আসলে যদি কোনো মেয়ে নির্যাতনের শিকার হয়, অভিযোগটা কোথায় করবে, কার কাছে করবে, কিভাবে লিখবে, কে তাকে সহযোগিতা করবে? তার কাছে টাকা নেই, তো তাকে কে হেল্প করবে? তার তো একটা বেসিক নলেজটা জানতে হবে, সেটা খুব দরকার। এটা খুব জরুরি। আপনি একটা কথা বললেন যে শিক্ষা তো দরকারি, তার সঙ্গে তথ্য, আমি যে ফেসিলিটিগুলো আমার জন্য রয়েছে সেটা তো আমাকে জানতে হবে, সেটা অ্যাক্সেস কীভাবে করব সেটাও জানতে হবে। আপনি প্রমীলা বাহিনীতে এতদিন ধরে আছেন, একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করে চলেছেন আপনারা। সেখানে দাঁড়িয়ে কোনো ঘটনা বা কোনো স্মৃতি আছে যেটা খুব ভয়ঙ্কর বা খুব খারাপ স্মৃতি? এরকম প্রচুর ঘটনা আছে, একটা দুটো বলুন। সেই বাল্যবিবাহেরও প্রচুর ঘটনা আছে, ডোমেস্টিক ভায়োলেন্সেরও ঘটনা আছে, জমির অধিকার নিয়েও তার সমস্যা ঘটনা আছে। শুনি কীরকম ধরনের? এখন কিন্তু যেটা আমি রিসেন্ট বলবো, কোভিডের পরে প্রচুর পরিবার যারা আমরা দেখেছি মাইগ্রেশন করেছে, যারা পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরেছে, আবার তাদের আর্থিক টানাপোড়েনে তাদেরকে আবার সেই বাইরে যেতে হয়েছে। যদি পরিবারে দুটো বা একটা মেয়ে থাকে, সে বাচ্চাগুলোকে হয় তার বাবা মার কাছে, নতুবা তার দাদু দাদিমার কাছে রেখে যায়। এই বাচ্চাগুলোর খুব তাড়াতাড়ি বিয়ে দেওয়ার চেষ্টা করে। যখন আমরা আটকাতে যাই বা আমরা বলতে যাই, তখন বলে আমি আমার মেয়েকে বিয়ে দেবো। তোমরা আটকানোর কে? এই যে 2 বছরে তোমরা আটকে রাখছো, যতদিন না 18 বছর হবে বিয়ে এটা দেবে। আপনাদের শুনতে হয়েছে? শুনতে হয়েছে তা নয় দাদা, সঙ্গে আমাদের সেই কাজটা করতে হয়েছে। আজকের দিন আমি এটাই বলতে পারি যে প্রমীলা বাহিনীর এত লিডার তৈরি হয়েছে, তারা এত সুন্দরভাবে গ্রামে কাজ করছে যে তারা নিজেরা কালেকশন করে সেই মেয়ের বিয়ে দিচ্ছে। আচ্ছা। কিন্তু তারপরেও চাচ্ছে যে সমাজে পরিবর্তনটা ঘটুক, কেউ যাতে কম বয়সে বিয়েটা না দেয়। এবার আমি ডোমেস্টিক ভায়োলেন্সের কথাই বলবো। 2-3 ধরনের লোকেরা আসে, প্রতিদিনই তো আমাদের কাছে অভিযোগ আসে প্রমীলা বাহিনীর কাছে লিখিত আকারে। মাসে আমাদের কাছে 7 থেকে 8খানা অভিযোগ আসে প্রমীলা বাহিনীর কাছে।
আমরা চেষ্টা করি লোকাল থানার মাধ্যমে কাউন্সেলিং করে সেটাকে মেটানোর। যেটা বড় পর্যায়ে যাচ্ছে সেটা আইনের দ্বারস্থ হচ্ছে, সেটা ওমেন প্রোটেকশনে, লিগ্যাল সেলে বা কোর্টের মাধ্যমে তাদের আইনি সাপোর্ট করছে যতটুকু ডোমেস্টিক ভায়োলেন্সটা কি মানে সাধারণত বিবাহিতাদের? হ্যাঁ, বিবাহিতাদের শ্বশুর বাড়িতে হচ্ছে। শ্বশুর বাড়িতে হচ্ছে একদম। তো এরকম প্রচুর আছে যে হাজব্যান্ড মেরেছে, আমাদের সঙ্গে এসেছে, তাদের আমরা ওমেন প্রোটেকশনে নিয়ে গিয়েছি, বলছে যে আমাকে মেরেছে দা দিয়ে, পরক্ষণে বলছে না আমি কেস করবো না, অভিযোগ করবো। এরকম প্রচুর নজির আছে। যতক্ষণ না তারা মানসিকভাবে প্রস্তুত যে আমি লড়বো এই পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে, মহিলা পুরুষ সমান, এই যে সমান অধিকারের, সমকাজে সমমজুরির বার্তা নিয়ে যে আমরা কাজগুলো করছি, তাদের মধ্যে যতক্ষণ না এই সচেতনতা আসছে ততক্ষণ কিছু করা সম্ভব নয়। ঠিক। যার জন্য নলেজটা দরকার। ডোমেস্টিক ভায়োলেন্স প্রসঙ্গে আপনি যে এই কথাগুলো বলছিলেন যে এসেও বলা যে না আমি কেসটা করব না, এই প্রসঙ্গে আমার নিজস্ব একটা গল্প আছে, স্মৃতি আছে। সেটা হচ্ছে আমারই একজন পরিচিতার বিয়ের পর শ্বশুরবাড়িতে গেছিলেন এবং সেখানে অত্যাচার হয়েছিল এবং তাকে আগুন লাগিয়ে দেওয়া হয় তার গায়ে। তার মোটামুটি শরীরের 80% পুড়ে যায়, হাসপাতালে নিয়ে যাওয়ায়। এবার যার 80%ই পুড়ে গেছে তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম, কিন্তু মেয়েটা তখনও বেঁচে আছে। তো পুলিশ এসছে বয়ান নিতে। তো মেয়েটা হাসপাতালে শুয়ে শুয়েই জাস্ট কথা বলতে পারছে, এতটুকুই আর কি। শুধু একটা কথাই বলেছিল যে না ওদের কোনো দোষ নেই, মানে ওদের ছেড়ে দিন, ওরা কিছু করেনি। এটা যে কি মর্মান্তিক একটা ব্যাপার, এবং এটা জাস্ট আমার মনে পড়লো যেন আমি শেয়ার করলাম। ডোমেস্টিক ভায়োলেন্স, বাল্যবিবাহ, আর একটা কি বললেন আপনি, নারীর অধিকার রক্ষার লড়াই, এই তিনটে স্তম্ভ মূলত আপনারা যে কাজটা করছেন তার আজকে দাঁড়িয়ে কতটা সফল মনে হয়? দেখো, এটা সফল আমি ওইভাবে দেখবো না, আমি এটা দেখবো যে লিডার তৈরি হতে পেরেছে, বিষয়টাকে জানতে বুঝে শিখেছে, অন্যের মধ্যে বিস্তার লাভ করছে। আমি চাইবো যদিন কোনো কেস আসবে না ডোমেস্টিক ভায়োলেন্সের, সেদিন মনে হবে না ঠিক সফল, মহিলারা সফল। বা মাসের 4-5টা 6টা কেস আসছে, সেখানে কি করে বলতে পারি মহিলারা সফল। আচ্ছা সাজিদাদি, আপনি একটা সময় নিজের সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে এলেন দাম্পত্য জীবন থেকে, সন্তানদের নিয়ে বেরিয়ে এলেন, ভালো থাকতে শুরু করলেন। এই যে সিদ্ধান্তটা আপনি নিলেন, এটা আপনার পরিচিত মহিলাদের কতটা প্রভাবিত করেছে? মানে তারা কি এভাবে ভেবেছে ব্যাপারটা যে সাজিদাদি করে দেখালো সেটা আমরা পারবো না বা আমাদেরও পারতে হবে? অনেকেই বিষয়টাকে দেখেছে, সবটা সবার ভালো লাগবে তা নয়, কিছু জনের ভালো লেগেছে, তারা বলছে না দিদি পাচ্ছে মানে আমাদেরকেও চেষ্টা করে এগিয়ে আসতে হবে। সকলে যদি হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে এই পরিস্থিতি সমাজের বিরুদ্ধে রুখে দাঁড়াই, তা আমরা সফলতা আনতে পারবো। আবার কিছু কিছু মানুষ অন্যভাবেও দেখেছে। আপনার আজ থেকে যদি আমি বলি 10 বছর পর কোন অবস্থায় দেখতে চান গোটা পরিস্থিতিতে? আজ থেকে 10 বছর পরে আজ এটা আমাদের বা আমার দেখার কথা, মহিলাদের নামে সম্পত্তি থাকবে, সেভিংস থাকবে, প্রত্যেক মহিলা রোজগার করবে। আজ থেকে 10 বছর পর আমি এটা জানতে চাই, যদি এটা দেখতে পারি বা এটা ঘটে, তাহলে মনে হবে যে মহিলারা সত্যি সত্যি স্বাবলম্বী হতে পেরেছে। স্বাবলম্বী হওয়া মানে তো শুধু স্ব-উপার্জন নয়, সঙ্গে শিক্ষা, সব ক্ষেত্রে স্বাবলম্বী। শিক্ষা, মত প্রকাশের স্বাধীনতা, এটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস। যে সাধারণত সব ক্ষেত্রে, এটা গ্রাম শহর এই বলে কোনো ভেদাভেদ নেই, সব বাড়িতে মোটামুটি ডিসিশন মেকিং পাওয়ারটা কি থাকে, পুরুষের থাকে একজন। আমি এই প্রশ্নেই যেতাম একটু পরে, যে আপনি তো গ্রামে খুব সম্পৃক্ত থেকে কাজ করেছেন গ্রামের মেয়েদের সঙ্গে, পাশাপাশি তো আপনি শহরেও নিয়মিত যাতায়াত করেছেন, শহরের মেয়েদের সঙ্গেও আপনি যথেষ্ট রকমভাবে পরিচিত। কোনো প্রকারভেদ দেখেছেন? মানে তাদের মানে এক্সপ্লয়টেশন কি দুরকম হয় নাকি একরকমই হচ্ছে? দুই ক্ষেত্রে দুরকম হচ্ছে। কীরকম? গ্রামের ক্ষেত্রে তারা মতামত দিতে পারছে না, আচ্ছা, শিক্ষার অভাব, সামাজিক বাধা। শহরের মধ্যে কিছুটা শিক্ষা আছে, কিছু স্বাবলম্বী দেখতে পাচ্ছে যারা রোজগার করছে, সামাজিক বাধাটা কাটিয়ে উঠতে পেরেছে এরা, আর গ্রামে পারেনি। তার মানে কি আপনার হিসেব মতো শহরের মেয়েরা একটু এগিয়ে আছে? একটু এগিয়ে আছে, একটু না অনেকটাই এগিয়ে আছে। তারপরেও যে চিত্রটা শহরের মেয়েদের, সেটা কিন্তু খুব বেশি সন্তোষজনক নয়। আরও একটা যেটা আছে, গ্রামের মেয়েদের হয়তো কিছুটা এগিয়ে আছে কিছু কিছু পরিবারে, তাদের কথাটা না আসছে না এত দূর অবধি, হ্যাঁ, পৌঁছাচ্ছে না। এটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, এটা একটা দারুণ ইম্পর্টেন্ট বিষয়। ঠিক।
তাদের কথাটা পৌঁছচ্ছে না। আচ্ছা, কোথায় পৌঁছচ্ছে না, কোথায় পৌঁছানো দরকার বলে মনে হয়? আমার মনে হয় সারা ভারতবর্ষে পৌঁছানো দরকার। আচ্ছা, মানে কোনায় কোনায় এত গ্রাম, এত মানুষ, এত মহিলা, তাদের প্রত্যেকের একটা অভাব বোধ আছে, প্রত্যেকের কথা বলার আছে, তো সেই কথাগুলো কি করে আসবে, কি করে পৌঁছবে? এটা মূলত নেটওয়ার্ক, আচ্ছা, নেটওয়ার্ক ছাড়া সম্ভবই নয়। তার মানে আমি বলতে চাইছি সাংগঠনিক নেটওয়ার্ক। সাংগঠনিক নেটওয়ার্ক, আচ্ছা, যেমন ধরুন আমরা কুচবিহারে প্রমিলা বাহিনী সংগঠন আছে, সঙ্গে আমরা রাজ্য স্তরের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত আছি, সঙ্গে আমরা ন্যাশনাল লেভেলে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত আছি। এই যে নেটওয়ার্কিংটা, এটা প্রত্যেকেরই সংঘবদ্ধ হওয়া দরকার এবং নিজের ভাষা এবং নিজের মত প্রকাশের যে একটা মাধ্যম, সেটা সাংগঠনিকভাবে এগোনো দরকার। তার মানে এটা অনেকটা চেইনের মতো, চেনের মানে একেবারে গ্রাসরুট থেকে শুরু হচ্ছে একদম, তারপর আস্তে আস্তে জেলা, রাজ্য, তারপর কেন্দ্র, এভাবেই ধাপে 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 পৌঁছবে। ব্যাপারটা ভীষণ শুনতে খুব সুন্দর, কিন্তু খুব সময় সাপেক্ষ এবং কঠিন, খুব কঠিন, খুব কঠিন, এবং তার জন্য একটা লেগে থাকার ব্যাপার আছে। আচ্ছা, আপনার কি মনে হয়, আপনি যাদের সঙ্গে কাজ করছেন, আপনার নিজের কথা আমি বলছি না, আপনি যাদের সহকর্মী হিসেবে পেয়েছেন বা সহযোদ্ধা হিসেবে পেয়েছেন, অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে তারা একই রকম কমিটেড হয়তো নয়, সবাই তো একই রকম কমিটেড হন না, তো তাদের কি করে আপনি ইন্সপায়ার করেছেন? মূলত আমাদের প্রমিলা বাহিনীতে যারা আছে, এরা তো মহিলা পরিচালিত একটা সংগঠন, অরাজনৈতিক জনসংগঠন। এখানে জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে এসে আছে। আমাদের প্রথমত হচ্ছে আমরা মহিলাদের হয়ে লড়বো, নিজের হয়ে লড়বো এবং অন্যের হয়ে লড়বো। সঙ্গে যারাই সংগঠনে আছে প্রত্যেকেই নির্যাতিত শিকার বলে সংগঠনে যুক্ত। আচ্ছা, তবে তো ফিল করতে পারছে। তার মানে প্রমিলা বাহিনীতে তারাই কাজ করছেন আপনার সঙ্গে যারা একই রকমভাবে আপনার মতোই ভিকটিম। একদম। তার মানে একেবারে প্রত্যেকের ব্যক্তিগত অভিজ্ঞতা, ব্যক্তিগত তাগিদ, যে আমার মতো যেন আরেকজন না হয়, সেই জন্য কাজটাও আমরা খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারছি। মানে শুধু কাজ করবার জন্য কাজ নয়, এটা 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 একটা বদল আনার জন্য কাজ। আচ্ছা, আপনার প্রমিলা বাহিনীর নাম প্রমিলা কেন? মানে প্রমিলা হচ্ছে নারী, নারী, বাহিনী হচ্ছে দল, নারীর দল, নারীর দল। আমি যদি বলি নারী সেনা, নারী সেনা। খুব ভালো লাগছে মানে আপনার সঙ্গে কথা বলে। এটা আপনি একেবারে যে জায়গা থেকে উঠে এসেছেন, ক্লাস 7-এ বিয়ে, তারপর পড়াশোনা, তারপর সংসার, তারপর একটা সময় সংসার থেকে বেরিয়ে আসা, অনেক আপস অ্যান্ড ডাউনস। তো আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে একজন মহিলা হিসাবে কি দাবি করেন সমাজের কাছে, এই যে আশেপাশের সমাজ, কি দাবি আপনার ব্যক্তিগত, আপনি একা একজন মহিলা হিসাবে কি চান? আমি একজন ব্যক্তি হিসেবে আমার এটা দাবি থাকবে, মহিলা রিলেটিভ যে ধরনের কেস আমরা পাচ্ছি প্রতিনিয়ত সরকারের কাছে, সেটা 1 বছরের মধ্যে দ্রুত স্মৃতি ঘটানো এবং মহিলাদের কৃষক বলে স্বীকৃতি প্রদান করা, মহিলাদের কিষাণ ক্রেডিট দেওয়া, মহিলাদের কৃষিক্ষেত্রে লোন দেওয়া, বিশেষ করে মহিলাদের সম্পত্তির অধিকার, সে প্রত্যেক সম্পত্তিতে হোক বা নিজের হাজব্যান্ডের সম্পত্তি হোক কিংবা গভর্নমেন্টের সম্পত্তি হোক, এই অধিকারটা দেওয়া দরকার। বোঝা যাচ্ছে এটা যে স্ব উপার্জন আর সম্পত্তি বা জমির অধিকার যদি থাকে একজন মহিলার, তাহলে সেই মহিলাকে পরনির্ভর হতে হয় না, সে অনেকটা বেশি স্বাবলম্বী। আপনি তো কোচবিহারের বাসিন্দা, আপনি সেই অঞ্চলে, আপনার অঞ্চলে মহিলা কৃষকদের অবস্থাটা এখন কীরকম? মূলত তাদের সমকাজে সমমজুরি নেই, মজুরি নেই, এটা একটা বড়। এটার জন্য কি আপনারা কোনো লড়াই? আমরা প্রতিনিয়ত ক্যাম্পিং করছি, মেয়েদের সঙ্গে কথা বলছি, ন্যায্য মূল্য নেই তাদের, আমরা চাচ্ছি তাদের ন্যায্য মূল্যটা হোক। দেন কিছুদিন আগে যেখানে এমজি এনার্জি একটা বড় মহিলাদের কাজের একটা জায়গা, সেটা বন্ধ হয়ে গেছে। তা নিয়ে আমাদের প্রচুর লড়াই চলেছে বিভিন্ন ব্লকে, মেয়েরা তাদের কাজের দাবি নিয়ে। আবার নতুন করে আমরা দেখতে পাচ্ছি সেই আইনটাকে আবার অন্যরকমভাবে নিয়ে আসছে, এবার নতুনভাবে প্রমিলা বাহিনী আবার ঝাঁপিয়ে পড়বে তাদের কাজের অধিকারের জন্য। আপনার কাছে সমাজ সেবা এই শব্দটা এর মানে কি, কিভাবে আপনি এর অর্থ বলবেন, সংজ্ঞা দেবেন? সমাজ সেবা মানে এই নয়, সমাজের কিছু পরিবর্তন ঘটানো, মহিলা পুরুষের সমতা বজায় রেখে, কেউ কারো উপরে নয়, সমানভাবে সমতলে চলা, এবং শিশু থেকে শুরু করে সমাজে যারা বসবাস করছে, সেই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত সকলের পাশে থেকে ন্যায্য মর্যাদা, ন্যায্য সম্মান সেটা যাতে পায়, সেটাকেই মনে করবো আমি সমাজসেবা। আপনার সঙ্গে আমার আজকের এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে আমি চলে এসেছি, এবং সত্যি কথা বলতে যেটা শোনা গেল, যেটা বোঝা গেল, যে একজন মহিলা
তিনি যদি স্বউপার্জিত হন, তিনি যদি তার যদি সম্পত্তির অধিকার থাকে, তার প্রাপ্য অধিকারগুলো যদি তিনি পান, তাহলে অন্য কোনো মানুষের প্রতি, বিশেষত পুরুষের প্রতি তার নির্ভরশীল হওয়ার প্রয়োজন পড়ে না। যেরকম সাজিদাদি বললেন যে তিনি যে অবস্থা থেকে উঠে এসছেন, আজকে যে অবস্থায় আছেন, তার মধ্যে অদ্ভুত একটা চড়াই উতরাই রয়েছে, এবং তারপরে সবথেকে বড় কথা, তিনি এখন ভালো আছেন, তার স্বাধীনভাবে তিনি সিদ্ধান্তটা নিতে পারেন। এটাই একটা মানুষের সবথেকে বড় প্রাপ্তি। তো শেষ করার আগে আমি সাজিদাদিকে বলবো যে আপনার শেষ কোনো বার্তা, কোনো কিছু, মানে আপনার যে এত সহকর্মী, সহযোদ্ধা, আরও লক্ষ লক্ষ মেয়েরা যারা বড় হচ্ছে, তারা একটা সময় বড় হয়ে সেই একই বঞ্চনার শিকার হবে, একই অবহেলার শিকার হবে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? শেষ যদি আপনার কিছু মেসেজ থাকে। সবাইকে একজোট হতে হবে, শিক্ষাটাকে অর্জন করতে হবে পুঁথিগত এবং সবকে সামাজিকভাবে, এবং রোজগার হতে হবে, সেভিংসটা করতে হবে, তাহলে সম্ভব। খুব মানে খুব স্ট্রেট কাট আপনি বললেন, একদম পয়েন্ট টু পয়েন্ট বললেন যে আপনাকে প্রথমে কি দিতে হবে, উপার্জন করতে হবে, তারপর আপনাকে শিক্ষায় শিক্ষিত হতে হবে, সেটা পুঁথিগত এবং সামাজিক। এবং খুব গুরুত্বপূর্ণ একটা কথা, সামাজিক শিক্ষা। আমি যদি এই জায়গাটায় আসি, সামাজিক পুঁথিগত শিক্ষা তো আমি পেলাম, স্কুল কলেজে গেলাম, একটা ডিগ্রি এলো। সামাজিক শিক্ষা কি করে সম্ভব? সামাজিক শিক্ষা কে দেয়? কিছুটা পরিবার থেকে আসে, কিছুটা দেখে শেখা। আচ্ছা, যেটা আমি মনে করি আমি পরিবার থেকে কিছুটা পেয়েছি, কিছুটা আমাকে শিখিয়েছে। যেমন আমি মায়ের কাছ থেকে দেখেছি, আমার খুব ছোটোবেলায় রাত্রি 12টা বাজে, 1টা বাজে, যৌথ পরিবার ছিল, আমার বাবারা 5 ভাই ছিলেন, প্রচুর লোকের একসঙ্গে ছিলাম। কেউ যদি অসুস্থ হতো, আমার মাকে দেখতাম একটা হারিকেন লাগিয়ে সে বাজারে ছুটতো ডাক্তারের কাছে, সে রাত্রি 1টা হোক বা 2টো হোক বা 12টা হোক। এই যে দেখেছি, এই যে দেখাটা, ওই দেখাটা কোথাও আমার একটা ঠিক ঠিক সামাজিকভাবে কাজে লেগেছে বলে পেরেছি। এবং যখন আমি উপলব্ধি করলাম যে এই বাল্যবিবাহ প্রতিরোধের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, এগোবো, খুব বড় ভূমিকা পালন করেছে গীতালদা বিকাশ সমিতি এবং অ্যাক্সিডেন্ট। ওনারা রাস্তা দেখিয়েছেন বলে সাজিদা সেই ছোট্ট একটা জায়গা থেকে তৈরি করে মহিলাদের সহায়ক হিসাবে আজকে প্রমীলা বাহিনীর কাজ করতে পারছে। সেই এফপিসির সঙ্গে সঙ্গে সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হতে পেরেছি। সেই দুটো সংস্থা না থাকলে আমি নিজেও পারতাম না। আমাকে যত তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। একটা সময় এমনও হয়েছে, আমাকে হঠাৎ বলেছিল তোমাকে দিল্লি যেতে হবে। আমি বললাম দিল্লি পারবো যেতে? দাদা আমি না পারবো না। বলে কি না পারবি। পরক্ষণে ফোন করে বলে তুমি কি ডিসেবিলিটি? এখানে না যারা ডিসেবিলিটি তাকে একজন সাপোর্ট করা হয়। আমি বলেছি না আমি ডিসেবিলিটি নই, আমি পারবো। এই যে কিছু শিক্ষা, এই শেখাটাই আজকে আমাকে আজকের এই জায়গায় নিয়ে আসছে। এবং এখন তো আপনি ভীষণই ব্যস্ত, আজকে দিল্লি, কালকে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন কাজে যাচ্ছেন। তো সেই সাহসটা আপনি সেদিন পেয়েছিলেন? সেদিন পেয়েছি, তারা দিয়েছে বলে আজকে আমি একা চলতে শিখেছি। ঠিক ঠিক ঠিক। এবং এটাই শেখার যে মানুষ, তবে শুধু আমি একা নই, আমি চাই আমার সংগঠনে বাকিরাও একদম ঠিক এইভাবেই এগিয়ে যাবে। একদম। এবং সেটা কোথাও আপনার অনুপ্রেরণাতেই বা আপনার প্রভাবেই, আমি যদি বলি একটা সুপ্রভাবে, ভালো প্রভাবে অনুপ্রাণিত হয়ে তারাও এরকম হয়ে উঠবেন। এবং আমরাও আশা রাখবো যে প্রমীলা বাহিনী আজকে যে কাজগুলো করছে, যেভাবে করছে, সেগুলো ভবিষ্যতে আরও ভালোভাবে করুক, যাতে এটা তো একটা জীবনব্যাপী যুদ্ধ, এটা তো প্রজেক্ট না কোনো যে 5 বছর পর শেষ হয়ে যাবে, এটা একটা লাইফ টাইম ব্যাপার। তো এর জন্য মোটামুটি জীবনের মানে আয়ুর গোটাটাই হয়তো দিতে হয়। হ্যাঁ, তো সেটা হয়তো আরও বাড়বে, আরও নিশ্চয়ই বাড়বে। এবং আমার ব্যক্তিগতভাবে ইচ্ছে থাকলো কোনো একদিন আমি নিশ্চয়ই আপনাদের সংগঠনে প্রমীলা বাহিনীতে যাব, বিশেষ করে এফপিসি ভিজিট করার আমার একটা ইচ্ছে রইল। আজকে যে আলোচনাটা মূলত উঠে এলো, আপনারা শুনলেন, সেটা হচ্ছে সাজিদাদি কোচবিহারের বাসিন্দা, অনেক আপস অ্যান্ড ডাউনসের পরে তিনি প্রমীলা বাহিনী, এক ভীষণই উর্বর, একটা ফার্টাইল, একটা মানে ভীষণ সক্ষম একটা বাহিনী, সেই বাহিনী নিয়ে নেমে পড়েছেন লড়াইয়ে। কিসের লড়াই? মহিলাদের অধিকার প্রাপ্তির লড়াই, শিশু সুরক্ষার লড়াই, কৃষক মহিলাদের তাদের কৃষক হিসাবে স্বীকৃতি দানের লড়াই, তাদের সমমজুরি পাইয়ে দেওয়ার লড়াই। লড়াইয়ের শেষ নেই। যে স্তরে সাজিদাদি আছেন বা সামিল হয়েছেন, সেই স্তরের লড়াইয়ের কোনো শেষ নেই, বরঞ্চ বলতে পারি আমরা এটা আরও বাড়বে, আরও বাড়তে থাকবে। যেমন
2021 সালে অ্যাকশনের হ্যাঁ, দিল্লিতে একটা সম্মান প্রদান করেন আচ্ছা। হিউম্যান রাইটস ডিফেন্ডার। আচ্ছা, সেটা পেয়ে মনে হলো এটা অ্যাওয়ার্ড নয়, আরও দায়িত্ববোধ বাড়িয়ে দেওয়া। ঠিক 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 ঠিক। ঠিক তেমনিভাবে 2023-এ এসে কুচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র বেস্ট মহিলা ফার্মার হিসেবে সম্মানিত করলেন। এটা আরও বেশি দায়িত্ব এটা আরো এবং বেশি দায়িত্ব। আরও বেশি বোঝা যে না, একদম। এই যে দায়িত্বটা মাথার উপরে চেপে গেল, এটাকে আরও কিভাবে এগিয়ে নিয়ে এগিয়ে যেতে নিয়ে পারি যাওয়া। মানুষের মাঝখানে। ঠিক ঠিক ঠিক। আমরা আশা রাখবো এবং সত্যি কামনা করব যে এই দায়িত্ব আরও ভালোভাবে সম্পন্ন আপনারা করবেন। এখানেই আজকের পর্ব আমরা শেষ করছি। আমরা ফিরে আসবো আবার পরবর্তী পর্বে, আবার অন্য একটা গল্প নিয়ে। আপনারা যারা নিয়মিত দেখছেন তারা জানেন, তারা হয়তো বুঝতেও পারছেন যে আমরা যে গল্পগুলো আপনাদের কাছে তুলে ধরছি সেগুলো একেবারেই মাঠের গল্প, একেবারেই অন্য আঙিনার গল্প। সেই গল্পে কোনো রকম রাজনীতি নেই, সেই গল্পে কোনো রকম সেলিব্রিটি নেই, কোনো কেচ্ছা নেই, স্ক্যান্ডেল নেই, মশলা নেই। সেই গল্পে আছে একেবারে মাটির গন্ধ, আমাদের ভীষণ কাছে ঘটে যাওয়া নিরন্তর কিছু ঘটনার গল্প, যে ঘটনাগুলো আমরা জানি কিন্তু তবু মুখ ফিরিয়ে থাকি, আবার কেউ কেউ সোচ্চার হই। আমরা তাদের নিয়েই বসি, তাদের নিয়েই গল্প করি, যারা সোচ্চার হন, যারা লড়াই করেন, যারা আমাদের একটা উপলব্ধির জগতে পৌঁছে দেন। যেরকম সাজিদাদি, আজকে সাজিদাদির সঙ্গে কথা বলে আমি আশা রাখবো আমার মতো আপনারাও অনুপ্রাণিত হবেন এবং এই পর্বটি আপনাদের ভালো লাগবে। আপনাদের অনুরোধ করব যে যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের গল্প, কথা, উপস্থাপনা, তাহলে প্লিজ ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এটুকুই, আবার দেখা হবে। নমস্কার।